ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা উৎপাদন ব্যয় তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। উৎপাদন ব্যয় এইটা তোমাদের এই বিষয়টা তোমাদের বইয়ে বা সিলেবাসের পঞ্চম অধ্যায়ে আছে। আমরা জানি কোনো ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যখন কোনো দ্রব্য বা সেবা কার্য উৎপাদন করে তখন বিভিন্ন উৎপাদনের উপকরণ বা উপাদান, জমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি নিয়োগ করতে হয়। তা ফার্ম বা প্রতিষ্ঠানের এই যে উৎপাদনের উপাদানগুলো নিয়োগ করতে গিয়ে যে খরচ হয়, যে ব্যয় হয়, তাকেই আমরা উৎপাদন ব্যয় বা কস্ট অফ প্রোডাকশন বলি। এখন এই উৎপাদন ব্যয় বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়, বিভিন্ন রকমের উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করা হয়। আমাদের সিলেবাসের প্রথমে এই উৎপাদন ব্যয় মূলত তিন ধরনের উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে উৎপাদন ব্যয়, যেটা অর্থনৈতিক উৎপাদন ব্যয়। অর্থনৈতিক উৎপাদন ব্যয় বা ইকোনমিক কস্টটা কি? ইকোনমিক কস্ট অফ প্রোডাকশান বা অর্থনৈতিক উৎপাদন ব্যয় বলতে আমরা উৎপাদনে কোনো ফার্ম বা প্রতিষ্ঠানের সেই সমস্ত ব্যয়গুলোকেই বোঝায় যে ব্যয়গুলো উৎপাদনে উপাদান নিয়োগের দরুন উদ্ভূত হয়। এখন উৎপাদনে যে উপাদানগুলো নিয়োগ করা হয় তার মধ্যে আবার দুটো ভাগ দেখা যায়। একটা হচ্ছে উৎপাদক, কিছু উপাদান আছে যে উপাদানগুলো সে বাজার থেকে ক্রয় করে, অর্থাৎ যে উপাদানগুলোর জন্য তাকে অর্থ ব্যয় করতে হয়। আর কিছু উপাদান আছে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠানের বা উদ্যোক্তার নিজস্ব উপাদান, যেগুলো উৎপাদন কার্যে সে নিয়োগ করতে পারে, যার জন্য তাকে কোনো অর্থ প্রদান করতে হয় না। তা এর উপর ভিত্তি করে আমরা অর্থনৈতিক উৎপাদন ব্যয় দু রকমের পাই। একটা হচ্ছে বাহ্যিক বা প্রকাশ্য উৎপাদন ব্যয়, বা ইংরেজিতে বলা হয় এক্সপ্লিসিট কস্ট অফ প্রোডাকশন। তাহলে একটা পেলাম কি আমরা? বাহ্যিক বা প্রকাশ্য উৎপাদন ব্যয়। আর একটা হচ্ছে অপ্রকাশ্য বা প্রচ্ছন্ন। অপ্রকাশ্য বা প্রচ্ছন্ন অর্থাৎ উৎপাদকের নিজস্ব যে সমস্ত উপাদান যেগুলো উৎপাদনে নিয়োজিত হয়, যেগুলো তাকে বাজার থেকে ক্রয় করতে হয় না, সেই উপাদানগুলো নিয়োগ হেতু তার যে ব্যয় হতো বা হতে পারে, যেগুলোর বাজার দর হিসাবে যদি আমরা ব্যয়টা হিসাব করতাম তাহলে যে ব্যয় হতো সেটাকে প্রচ্ছন্ন ব্যয় বা অপ্রকাশ্য ব্যয় বা ইংরেজিতে বলা হয় ইমপ্লিসিট কস্ট। তাহলে এই যে দু ধরনের ব্যয়, এই দু ধরনের ব্যয়কেই আমরা একসাথে বলি অর্থনৈতিক ব্যয়। বোঝা গেল? কস্ট অফ প্রোডাকশন, ইকোনমিক কস্ট অফ প্রোডাকশন বা অর্থনৈতিক উৎপাদন ব্যয় হচ্ছে দু রকমের, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। এইবারে আমরা আসি আর একটা কনসেপ্টে উৎপাদন ব্যয় সংক্রান্ত, সেটা হলো হিসাব শাস্ত্রীয় উৎপাদন ব্যয় বা অ্যাকাউন্টিং কস্ট। অ্যাকাউন্টিং কস্টটা কি? অ্যাকাউন্টিং কস্ট হচ্ছে বা হিসাব শাস্ত্রীয় ব্যয় হচ্ছে উদ্যোক্তা বা ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান তার উৎপাদন কার্য পরিচালনার জন্য যে যে উপাদানগুলো বাজার থেকে ক্রয় করে এবং সেই বাবদ ফার্মটার যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা, অর্থাৎ যে ব্যয়গুলো হিসাব শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়, এন্টার্ড ইনটু দ্য অ্যাকাউন্টিং মেথড, যেগুলো অ্যাকাউন্টেন্সিতে ব্যালেন্স শিটে আসছে, সেই ব্যয়গুলোকেই আমরা অ্যাকাউন্টিং কস্ট বা হিসাবশাস্ত্রীয় ব্যয় বলি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হিসাবশাস্ত্রীয় ব্যয় মানে কিন্তু শুধুমাত্র প্রকাশ্য বা বাহ্যিক ব্যয়টা, অপ্রকাশ্য ব্যয়টা কিন্তু আমাদের হিসাবশাস্ত্রীয় ব্যয়ের মধ্যে আসবে না। তাহলে অর্থনৈতিক ব্যয় আর হিসাবশাস্ত্রীয় ব্যয়ের মধ্যে ফারাক কি? অর্থনৈতিক ব্যয় এই দু ধরনের ব্যয়কেই যুক্ত করে নির্ণয় করা হয়, কিন্তু অপ্রকাশ্য ব্যয় শুধুমাত্র প্রকাশ্য উৎপাদন ব্যয়কে নিয়োজিত করেই নির্ণয় করা হয় বা পরিমাপ করা হয়। এই দুটো ধরনের উৎপাদন ব্যয় ছাড়া আর এক ধরনের উৎপাদন ব্যয় আছে যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সেই ব্যয়টা হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয়টা ইংরেজিতে খুব সংক্ষেপে
খুব সুন্দর করে বলা হয় যে অপরচুনিটি কস্ট ইজ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভস, নিকটতম সর্বোত্তম বিকল্প নিয়োগ থেকে যে আয় হতে পারে সেটিই হলো কোনো উপাদানের সুযোগ ব্যয়। ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলি। আমরা জানি উপাদানের অনেক বিকল্প ব্যবহার আছে উৎপাদনে। কোনো উপাদানকে কোনো একটা উৎপাদনে নিয়োগ করলে সেই উপাদানটা অন্যান্য উৎপাদনে নিয়োগ থেকে আয় লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার একটা জমি আছে, সেই জমিতে আমি ধান চাষ করতে পারি, আমি গম চাষ করতে পারি, আবার ওই জমিতে আমি কারখানা করতে পারি। যদি ধান চাষ করে 10,000 টাকা পাই, গম চাষ করে ধরো 5,000 টাকা পাই, কারখানা করলে 2,000 টাকা ভাড়া পাই, তাহলে স্বাভাবিকভাবেই আমি ওই জমিতে ধান চাষ করব। ওই জমিতে একই সাথে ধান চাষ করব, গম চাষ করব, আবার কারখানা করব, এটা তো সম্ভব নয়। তাহলে আমি যদি কোনো একটা উৎপাদনে নিয়োজিত করি তাহলে বাকিগুলো থেকে সে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ জমিটা যখন আমি ধান চাষে নিয়োজিত করছি, জমিটা গম চাষে নিয়োগ করা যাচ্ছে না, বা জমিটাতে কারখানা করা যাচ্ছে না। তাহলে এই যে গম চাষ থেকে কত হতে পারে আয়? 5,000 টাকা। বা কারখানা করলে কত আয় হতে পারে? কারখানা করলে আয় হতে পারে 2,000 টাকা। তাহলে ধান চাষ হেতু ওই জমি থেকে আমি 5,000 টাকার গম চাষ বা 2,000 টাকার কারখানা ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে বেস্ট কোনটা? বেস্ট হচ্ছে 5,000 টাকার গম চাষ। কাজেই ওই ধান চাষ করার সুযোগ ব্যয় হবে 5,000 টাকার গম চাষ। তাহলে সুযোগ ব্যয় হচ্ছে কোনো উপাদানের যার অনেক বিকল্প ব্যবহার আছে তাকে কোনো একটা উৎপাদনে নিয়োজিত করলে সেই উপাদানটা অন্যান্য উৎপাদনে নিয়োগ হেতু যে যে আয় লাভ করতে পারত তার মধ্যে সর্বোত্তম বিকল্প যেটি সেটি হলো ওই উপাদানের সুযোগ ব্যয়। এক্ষেত্রে যেমন আমি যে উদাহরণটা দিলাম তোমাদের, সেই উদাহরণে ধান চাষের সুযোগ ব্যয় হচ্ছে 5,000 টাকার গম চাষ। বোঝা গেছে? তাহলে 3 ধরনের উৎপাদন ব্যয় আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেইটা আলোচনা করলাম। এইবারে আমরা এই উৎপাদন ব্যয়ের মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী স্বল্পকালীন এবং দীর্ঘকালীন 2 ধরনের উৎপাদন ব্যয় বিশদে ব্যাখ্যা করা আছে। তাহলে আমরা এই অংশটা যাওয়ার আগে তোমাদের উৎপাদন তত্ত্বে আমরা দেখেছিলাম যে উৎপাদনে সময় মেয়াদ বা সময়সীমা অনুযায়ী 2 ধরনের আমরা কাল দেখতে পাই। একটা হচ্ছে উৎপাদনের স্বল্পকাল আর একটা উৎপাদনের দীর্ঘকাল, মানে শর্ট রান আর লং রান ইন প্রোডাকশন প্রসেস। তা শর্ট রান আর লং রানের মধ্যে ভাগ কিভাবে করা হয়েছিল? শর্ট রান বা স্বল্পকাল বলতে আমরা এমন একটা সময়সীমা বা মেয়াদকে বুঝিয়ে থাকি যেখানে উৎপাদনের সব উপাদানগুলোকে একসাথে তাদের নিয়োগকে পরিবর্তন করা যায় না, অর্থাৎ কিছু উপাদান স্থির এবং কিছু উপাদান পরিবর্তনশীল থাকে। আর দীর্ঘকাল বলতে আমরা বুঝিয়েছিলাম এমন একটা সময়সীমা যেখানে উৎপাদনে কোনো স্থির উপাদান নেই, সব উপাদানই হচ্ছে পরিবর্তনশীল উপাদান, তাই তো? তাহলে এখন দেখো স্বল্পকালটা আমরা প্রথমে আলোচনা করি। স্বল্পকালে তাহলে আমরা কি পেলাম? স্বল্পকালে আমরা পাচ্ছি যে উৎপাদনে 2 ধরনের উপাদান। একটা হচ্ছে স্বল্পকালকে আমরা শর্ট রান বলে এসআর বলছি। এখানে আমরা 2 ধরনের উপাদান পাচ্ছি, একটা স্থির উপাদান বা ফিক্সড ফ্যাক্টর, আর একটা পাচ্ছি পরিবর্তনশীল উপাদান বা যেটাকে বলা হয় ভেরিয়েবল ফ্যাক্টর। তা স্বল্পকালে এই 2 ধরনের উপাদানই ফার্ম নিয়োগ করে। তাহলে ফিক্সড ফ্যাক্টরগুলো বা স্থির উপাদানগুলো নিয়োগ করতে ফার্মের যে ব্যয় হয় সেটাকে আমরা কি বলবো? স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট। আর পরিবর্তনশীল উপাদানগুলো নিয়োগ করতে ফার্মের যে ব্যয় হয় তাকে আমরা কি বলবো? টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে সুতরাং দেখতে পাচ্ছি আমরা স্বল্পকালে কোনো ফার্মের মোট উৎপাদনে ব্যয়ের 2টো অংশ, একটা মোট স্থির ব্যয়, একটা মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা স্বল্পকালে মোট ব্যয় অর্থাৎ টোটাল কস্ট অফ প্রোডাকশনকে যদি টিসি বলি, তাহলে টিসি সমান আমরা বলতে পারি টিএফসি প্লাস টিভিসি। ঠিক আছে? তাহলে এই টিএফসি প্লাস টিভিসি অর্থাৎ মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়, এই 2 ধরনের ব্যয় যোগ করলেই আমরা স্বল্পকালে ফার্মের মোট ব্যয় পাব। এখন আমরা একে একে এই 2 ধরনের ব্যয় সম্পর্কে বিশদে আলোচনা করব। এবারে আমি
মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, এদের মধ্যে সম্পর্কটা একটা ছক বা তালিকা দিয়ে দেখায়। তারপরে আমরা মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের রেখা কীরকম হবে বা তাদের আকৃতি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। ধরো একটা কাল্পনিক টেবিল আমরা করে নিলাম যে কোনো ফার্ম তার উৎপাদনের পরিমাণ 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে ক্রমশ বাড়ালে তার ব্যয়গুলো কি হবে দেখানো হয়েছে। ধরো মোট স্থির ব্যয়, উৎপাদনের পরিমাণ নিরপেক্ষ, আমরা জানি যে উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন মোট স্থির ব্যয় সর্বদা স্থির থাকে, কারণ মোট স্থির ব্যয় বলতে আমরা বলছি স্থির উপাদান কেনার জন্য ফার্মের যে ব্যয় হয়। যেহেতু উৎপাদন বাড়ুক বা কমুক বা শূন্য হোক মোট স্থির ব্যয় সর্বদা স্থির থাকে, তার জন্য আমরা এখানে একটা যে কোনো ধরো 100 ধরে নিয়েছি মোট স্থির ব্যয়, ফলে 100 100 100 100 সমস্ত উৎপাদনের ক্ষেত্রেই পরিমাণের সাথেই 100 আমরা মোট স্থির ব্যয় ধরেছি। এবার আসি মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় কীরকম হয়? মোট পরিবর্তনশীল ব্যয় আমরা জানি উৎপাদনে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম, মানে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, এই নিয়মটা কার্যকরী হয় স্বল্পকালে। ফলে পরিবর্তনশীল ব্যয় প্রথমে আমরা জানি ক্রমবর্ধমান হারে প্রথমে কমতে থাকে এবং তারপরে বাড়তে থাকে, ফলে অ্যাকচুয়ালি মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং তারপরে ক্রমবর্ধমান হারে বাড়ে। ফলে রেখাটা অ্যাকচুয়ালি মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতিটাই আগে দেখিয়ে দিই, তাহলে তোমাদের টেবিলটা বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে উৎপাদনের পরিমাণের সাথে মোট স্থির ব্যয় রেখাটা দেখাই। উৎপাদনের পরিমাণ 0 হলেও মোট স্থির ব্যয় যা, উৎপাদনের পরিমাণ 1 হলেও যা, 100 হলেও তাই, 500 হলেও তাই। তাহলে আমরা যোগ করলে মোট স্থির ব্যয় রেখাটা এরকম অনুভূমিক অক্ষের সমান্তরাল পাই। আর উৎপাদনে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কার্যকরী হওয়ার জন্য মোট পরিবর্তনশীল ব্যয়টা কি হয়? প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপরে ক্রমবর্ধমান হারে বাড়ে। ফলে আর উৎপাদন 0 হলে মোট পরিবর্তনশীল ব্যয়ও 0 হয়। টোটাল ভেরিয়েবল কস্ট বিকামস 0 when আউটপুট 0। তাহলে আমরা মূলবিন্দু থেকে কার্ভটা স্টার্ট করবে এবং কার্ভটা এইরকম, ধরো এই বিন্দুটা যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন বা বক্রতার বিন্দু হয়, তাহলে এই পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বাড়ছে, এই পয়েন্টটার পরে ক্রমবর্ধমান হারে বাড়ছে। তাহলে এইটা হচ্ছে টিভিসি রেখা। এই রেখা দুটোকে যোগ করলে আমরা জানি যে স্বল্পকালে মোট ব্যয় মানে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়, আমরা এটা জানি। তাহলে এই রেখা দুটোকে যদি আমরা যোগ করি, উল্লম্বভাবে যোগ করি, তাহলেই কিন্তু আমরা এই ফার্মের মোট স্বল্পকালে মোট ব্যয় রেখাটা পেয়ে যাব। তাহলে আমি একটা রেখাচিত্রের সাহায্যে আগে সেই বিষয়টা দেখিয়ে নিই। একটা রেখাচিত্রের মধ্যেই আমরা 3টে রেখায় টিসি, টিএফসি আর টিভিসি এটা দেখাবো। আমরা জানি টিএফসি সর্বদা স্থির, ফলে অনুভূমিক অক্ষের সমান্তরাল রেখা। টিভিসি রেখা প্রথমে উত্তল তারপর অবতল এইরকম আকৃতির হয়, একটা বক্রতার বিন্দু থাকে। তাহলে এই দুটো রেখাকে যোগ করলে অনুভূমিকভাবে রেখাটা এইখান থেকে স্টার্ট হবে এবং এই রেখা দুটোর ব্যবধান, এই যে ব্যবধান, এইটার ব্যবধান কিন্তু এইটা সমান। এই রেখাটাই হলো টিসি রেখা। তাহলে টিসি রেখা এবং টিভিসি রেখার আকৃতি হুবহু একই রকম, সেম। শুধু ডিফারেন্স হচ্ছে কি, টিভিসি রেখা স্টার্টস ফ্রম অরিজিন, মোট পরিবর্তনশীল ব্যয় রেখাটা মূলবিন্দু থেকে শুরু হয়, বাট টিসি স্টার্টস ফ্রম দ্য অরিজিন অফ টিএফসি, অর্থাৎ টিএফসি যেখান থেকে সেইখান থেকে টিসিটা বা মোট ব্যয় রেখাটা স্টার্ট করছে। আর কোনো কিন্তু দুটো রেখার মধ্যে ফারাক নেই, অর্থাৎ টিসি এবং টিভিসি রেখা দুটো একই আকৃতির হলেও উৎপত্তিস্থল দুটোর কিন্তু পার্থক্য আছে। এইবার আমরা একটা ছক বা তালিকার সাহায্যে আমরা বিষয়টা দেখব। একটা কাল্পনিক ছক আমি এখানে দেখাচ্ছি। সেটা হলো যে ধরো স্থির ব্যয়টা আমরা 100 ধরেছি আর পরিবর্তনশীল ব্যয় প্রথম দিকে কম হারে বাড়বে, পরে বেশি হারে বাড়বে। দেখো 0, 10, 16, 21, 26, 30, 36, 46, 57 এইভাবে প্রথম দিকে কম কম করে বেড়েছে, পরের দিকে দেখো বেশি করে বেড়েছে। তাহলে এবার আমরা উৎপাদনের পরিমাণ যখন 0 তখন মোট ব্যয় কীভাবে পাবো? এই দুটোকে যোগ করো, 100 + 0 তার মানে 100।
1 একক যখন উৎপাদন তখন 100 যোগ 10 মানে 110, 2 এককে 100 যোগ 16 তার মানে 116, 3 একক যখন থাকে 121, 4 এককের ক্ষেত্রে 126, 5 এককের ক্ষেত্রে 130, 6 এককের ক্ষেত্রে 136, 7 একক 146, 8 একক 157, 9 একক 172, 10 একক 190, 11 এককের ক্ষেত্রে 100, 209, 12 এককের ক্ষেত্রে 231, আর 13 এককের ক্ষেত্রে আমরা 100 আর 260। তাহলে আমরা মোট স্থির ব্যয়, মোট ব্যয়টাও দেখছি প্রথম দিকে দেখো কম হারে বেড়েছে এবং শেষ দিকে বেশি হারে বেড়েছে। ফলে আমরা টিভিসি আর টিসি রেখার আকৃতি সেম, শুধু দেখো শুরুটা উৎপত্তি স্থল দুটো, কিন্তু এটা মূলবিন্দু আর এটা 100, মানে কোন জায়গা? টিএফসির সূচনা থেকে। তাহলে টিএফসি, টিভিসি আর টিসি এই 3 ধরনের স্বল্পকালে ব্যয় সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে আশা করি। এইবার আমরা গড় ব্যয়ের ধারণাতে আসব। এবার আমরা স্বল্পকালীন গড় ব্যয় নিয়ে আলোচনা করব। স্বল্পকালে আমরা জানি যে উৎপাদন ব্যয়ের দুটো অংশ, আমরা একটু আগেই আলোচনা করলাম যে স্বল্পকালে আমরা মোট ব্যয় তার দুটো অংশ পাই, একটা মোট স্থির ব্যয় আর একটা মোট পরিবর্তনশীল ব্যয়। টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট, এই দুটোর সাম করলেই আমরা টোটাল কস্ট অফ দ্য প্রোডাকশন পেয়ে যাই, তাই তো? এখন দেখো এই যে টোটাল ফিক্সড কস্ট বা মোট স্থির ব্যয়, একে যদি আমি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? গড় স্থির ব্যয়। আর যদি আমরা মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে আগে আমরা এই দুটো সম্পর্কে আলোচনা করি, তারপর আমরা গড় ব্যয়ের অংশে যাব। তাহলে মোট স্থির ব্যয়কে যখন উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করছি তখন আমরা পাই গড় স্থির ব্যয়। তাহলে বলতে পারি একটা যদি 1 ধরি কিউ, তাহলে দেখো টিএফসি আর এএফসি সমান, তাহলে একক পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে মোট স্থির ব্যয়ই হলো গড় স্থির ব্যয়। তাহলে এই রেখার আকৃতিটা কেমন হয়? এবার আমরা এই রেখার আকৃতিতে আসি। এএফসি মানে আমরা পেলাম টিএফসি বাই কিউ। এখন দেখো উপরের টিএফসি সর্বদা স্থির, তাহলে উৎপাদনের পরিমাণ যত বাড়বে ভগ্নাংশটা তত কী হবে? লব স্থির আছে, হর ক্রমশ বাড়ছে, তাহলে ভগ্নাংশটা ছোট হতে থাকবে, অর্থাৎ এএফসি ক্রমশ কমতে থাকবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো ওই যে আগের যে উদাহরণটা বললাম, স্থির ব্যয় আমার কত ছিল? 100 টাকা, টিএফসি 100, তাই তো? এখন উৎপাদন যখন 1, তখন এএফসি কত হবে? 100/1, তার মানে 100 টাকা। যদি কিউ 2 হয় তাহলে আমার এএফসি গড় স্থির ব্যয় কত হবে? 100/2 মানে 50 টাকা। যদি উৎপাদন 3 একক হয় তাহলে আমার গড় স্থির ব্যয় কত হবে? 100/3 মানে 333। যদি 4 একক উৎপাদন হয় তাহলে আমার গড় স্থির ব্যয় কত হবে? 100/4 মানে 25 টাকা। ব্যাস, এইভাবে যদি আমি এগোতে থাকি তাহলে দেখো প্রথমটা 100, তারপরে 50, তারপরে 33×1=3, তারপরে 25, তার মানে ক্রমশ কমছে। তাহলে আমি যদি এই বরাবর এএফসি নিই, মূলবিন্দু এটা, এখানে যদি আমি উৎপাদনের পরিমাণ নিই তাহলে যত ডান দিকে যাবে মানে উৎপাদনের পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে গড় স্থির ব্যয় রেখার আকৃতিটা নিম্নমুখী হবে। কিন্তু দেখো এইখানে কিউ তো ধনাত্মক এদিকে যাচ্ছে, মানে তাহলে কখনো এটা কি 0 আসতে পারে? কখনো 0 আসতে পারবে না, তার কারণ মোট স্থির ব্যয় এখানে একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে এবং নিচে ধনাত্মক, ফলে এর ভাগফল কখনো 0 আসতে পারে না। ফলে এই রেখাটা তোমরা কখনোই এই এক্স অক্ষ বা উৎপাদন অক্ষের সাথে মিলিয়ে দেবে না। তাহলে এই রেখাটা এইরকম নিম্নমুখী, ক্রমশ নিম্নমুখী হবে, কিন্তু কখনোই উৎপাদন অক্ষকে ছেদ করবে না। এই রেখাটার একটা বিশেষ আকৃতির নাম আছে যেটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। তাহলে এএফসি রেখা বা গড় স্থির ব্যয় রেখা আকৃতি হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। এই আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই রেখার উপর যে কোনো পয়েন্ট থেকে টানলে এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ অলওয়েজ ইকুয়াল, অর্থাৎ আমি যে কোনো বিন্দু থেকে যদি টানি তাহলে ফিক্সড হয়। দেখো এখানে কিউ ইন্টু এএফসি করলে অলওয়েজ টিএফসি ফিক্সড,
সেটাই এখানে রেখা দিয়ে নির্দেশ করা হলো। তাহলে গড় স্থির ব্যয় রেখার আকৃতি বোঝা গেছে। এবার আমরা আসব গড় পরিবর্তনশীল ব্যয় রেখার সম্পর্কে। গড় পরিবর্তনশীল ব্যয় বলতে আমরা কি জানি? মোট পরিবর্তনশীল ব্যয়কে যখন আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করব তখন আমরা পাবো গড় পরিবর্তনশীল ব্যয়। আমরা জানি যে গড় পরিবর্তনশীল ব্যয় রেখাটা উৎপাদনে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কার্যকরী হয় বলে এই রেখাটা প্রথমে কমবে তারপরে বাড়বে, ফলে রেখাটা কি হবে? ইউ আকৃতির হবে, একটা যার নিম্নতম বিন্দু থাকবে। নিম্নতম বিন্দু পর্যন্ত, এই পর্যন্ত ও Q0 উৎপাদন স্তর পর্যন্ত গড় পরিবর্তনশীল ব্যয় রেখাটা কমে এবং Q0 উৎপাদন স্তরে এসে এভিসি বা গড় পরিবর্তনশীল ব্যয় সর্বনিম্ন হয় এবং তারপরে অর্থাৎ ও Q0 উৎপাদন স্তরের পরে তখন এএফসি বাড়তে শুরু করে, ফলে এএফসি রেখাটা ইংরাজি ইউ আকৃতির হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে এই যে এএফসি আর এভিসি এই দুটো রেখা থেকেই কিন্তু আমরা গড় ব্যয়টা পাবো। কিভাবে পাবো? আগে আমরা একটু গাণিতিকভাবে দেখে নিই, তারপরে আমরা গ্রাফিক্যালি দেখব ব্যাপারটা। আমরা জানি যে টোটাল কস্ট ইকুয়ালস টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। যদি আমরা উভয় পক্ষকে উৎপাদনের পরিমাণ কিউ দিয়ে ভাগ করি তাহলে কি লিখতে পারি? উৎপাদনের পরিমাণ যদি কিউ হয় টিসি বাই কিউ ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি বাই কিউ। তার মানে আমি লিখতে পারি টিসি বাই কিউ সমান টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ। এখন দেখো মোট ব্যয়কে যখন উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করব তখন কি পাবো? গড় ব্যয়। গড় ব্যয় অ্যাভারেজ কস্ট এসি লিখছি। তোমরা অনেক বইয়ে এখানে এসির জায়গায় এটিসিও পেতে পারো, অ্যাভারেজ টোটাল কস্ট সেম থিং, সেই জন্য আমরা অ্যাভারেজ কস্ট এসি বলেই ইন্ডিকেট করছি। টিএফসি বাই কিউ মানে কি? আমরা জানি গড় স্থির বাই এএফসি। টিভিসি বাই কিউ মানে কি? গড় পরিবর্তনশীল বাই এভিসি। তাহলে আমরা বলতে পারি স্বল্পকালে গড় ব্যয় গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি। তাহলে এবার মনে করে দেখো আমরা যখন মোট ব্যয় রেখাটা কিভাবে পেয়েছিলাম? মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় রেখার উল্লম্ব সংযোজন দ্বারা। ঠিক একইভাবে আমরা গড় ব্যয় রেখাটাও পাবো গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয় রেখা এই দুটোর উল্লম্ব সংযোজন দ্বারা। তাহলে কিভাবে আমরা পাবো রেখাচিত্রের সাহায্যে এবার বিষয়টা দেখায়। যদি আমরা এই অক্ষ বরাবর উৎপাদনের পরিমাণ নিই আর এই অক্ষ বরাবর গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় ব্যয় পরিমাপ করি, তাহলে আমরা জানি এএফসি কার্ভটা এরকম হয়, গড় স্থির ব্যয় রেখা। এভিসি কার্ভ আমরা জানি ইউ আকৃতির হয়, যেখানে আমরা বলেছিলাম ধরো Q0 পর্যন্ত এভিসি হ্রাস পায়, তারপরে এভিসি বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন খুব ভালো করে দেখো এখানে ও Q0 পর্যন্ত এএফসিও কমছে, এভিসিও কমছে, তাহলে তাদের যোগফল এসি কি হবে? কমবে না বাড়বে? নিশ্চিতভাবে কমবে। রেখাটা আমি এই দুটো গ্যাপ যেটা হবে সেই রুম গ্যাপ থেকে এই পর্যন্ত কমবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আশা করছি। কিন্তু এবার দেখো Q0 পরে এইবার কিন্তু এএফসি কমছে, কমেই যাচ্ছে, কিন্তু এভিসি এবার বাড়ছে। তাহলে একটা কমছে আর একটা বাড়ছে, তাহলে তাদের যোগফল কি হবে? একটা কমছে আর একটা বাড়ছে, তার যোগফল তিন রকম হতে পারে, কমতেও পারে, বাড়তেও পারে, আবার স্থিরও হতে পারে। এখন নির্ভর করছে কমে যাওয়াটা বেশি না বেড়ে যাওয়াটা বেশি তার উপর, অর্থাৎ দুটোর মধ্যে আপেক্ষিক স্ট্রেংথ কার বেশি। আমরা প্রথম অবস্থায় জানি যে এএফসি ক্রমশ কমছে আর এভিসি তো কমতে কমতে তারপরে বাড়তে শুরু করলো, তাহলে প্রথম অবস্থায় এএফসি বৃদ্ধির হারটা কম, এভিসি হ্রাসের হারটা বেশি। সো এখানটা কি হবে? এখানটা তখন এসি হ্রাস পেতেই থাকবে, হ্রাস পেতেই থাকছে। কিন্তু আমরা জানি এর বৃদ্ধির হারটা একটা সময় পর এই হ্রাসের হারের থেকে বেশি, কারণ এটা দ্রুত গতিতে বাড়ছে, ফলে একটা সময় এএফসি হ্রাসের হারের চেয়ে এএফসি হ্রাস যে হারে হচ্ছে এভিসি বৃদ্ধি
তার থেকে বেশি হবে। ফলে কি হবে, এসি তখন আর না কমে বৃদ্ধি পেতে থাকবে। ফলে ধরলাম আমি যে ধরো এই Q1 উৎপাদন স্তরের পরে এএফসি বৃদ্ধির হার এএফসি হ্রাসের হারের চেয়ে বেশি। ফলে তখন কি হবে, এসি বাড়তে শুরু করবে। তাহলে এসি কার্ভ ইউ আকৃতির হবে। কিন্তু মজার বিষয় হলো, খুব ইন্টারেস্টিং বিষয় হলো যে এএফসি রেখার যে নিম্নতম বিন্দু ছিল Q0 আউটপুট লেভেলে বা Q0 উৎপাদন স্তরে, এসি রেখার নিম্নতম বিন্দু কিন্তু সেই জায়গায় নয়, আরও ডান দিকে অন্য উৎপাদন স্তর Q1 উৎপাদন স্তরে গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দু। সুতরাং অলওয়েজ এসি এবং এভিসি দুটো রেখাই কিন্তু ইউ আকৃতির হয়, কিন্তু এসি রেখার সর্বনিম্ন বিন্দুটা অলওয়েজ এভিসি রেখার ডান দিকে থাকে। কেন থাকে নিশ্চয়ই বোঝা গেল যে যেহেতু এভিসি যখন বৃদ্ধি পেতে শুরু করে সেই সময়ে এভিসি বৃদ্ধির তুলনায় এএফসি হ্রাসের হার এই অংশটুকুর মধ্যে, এই যে অংশটুকুর মধ্যে এই হ্রাসের হারটা এই বৃদ্ধির হারের থেকে বেশি বলে তখনও আমার এসিটা হ্রাস পেতে থাকে। কিন্তু এই উৎপাদন স্তরের পরে এর হ্রাসের চেয়ে এর বৃদ্ধির হারটা ছাপিয়ে যায়, ফলে কি হচ্ছে, এসিটা তখন বৃদ্ধির জায়গায় হ্রাস পেতে থাকে। ফলে এসি এবং এভিসি উভয়ই বোথ আর ইউ শেপড, বাট দ্য মিনিমাম পয়েন্ট অফ এসি লাইজ অলওয়েজ রাইট সাইড অন দ্য মিনিমাম পয়েন্ট অফ এভিসি। বোঝা গেছে সবার? তাহলে স্বল্পকালে গড় ব্যয়, গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয় হলো আরেকটি ব্যয়ের কথা আমরা বলবো। তাহলে আমাদের স্বল্পকালীন ব্যয় সম্পর্কে আলোচনা শেষ হবে। সেটি হলো প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন। মার্জিনাল কস্ট মানে হচ্ছে যে মার্জিনাল কস্ট অফ প্রোডাকশনকে আমরা বলি এমসি। আমরা মার্জিনাল বা প্রান্তিক সম্পর্কে ধারণা আছে আমাদের যে এক এককের দরুন কি চেঞ্জ হয়, সেটা প্রান্তিক উপযোগ বলো, প্রান্তিক উৎপাদন বলো, এখানেও একই। এক একক অতিরিক্ত কোনো দ্রব্য উৎপাদন করার জন্য ফার্মের মোট ব্যয়ের কি পরিবর্তন ঘটে। তাহলে আমরা ফার্মের মোট ব্যয়কে যদি টিসি বলি, তাহলে চেঞ্জ ইন টিসি ডিউ টু চেঞ্জ ইন আউটপুট, অর্থাৎ উৎপাদন ব্যয়ের পরিবর্তন কেন, উৎপাদনের পরিমাণের পরিবর্তন হেতু। এইটাকেই এইভাবেও অনেক বইয়ে তোমরা পেতে পারো। এইটাও ঠিক হয় যে এনতম একক উৎপাদন করতে গেলে আমার এইভাবে যদি লিখি যে আমার n-1তম এককের ব্যয় কত আর nতম এককের ব্যয় কত, এই দুটো ডিফারেন্সই হলো আমার nতম এককের প্রান্তিক ব্যয়। এই প্রান্তিক ব্যয় রেখাটাও কিন্তু ইউ আকৃতির হয়, ইংরাজি ইউ আকৃতির হয়ে থাকে এরম ছবির মতো, যেখানে নিম্নতম বিন্দু একটা উৎপাদন স্তরে, ধরো Q1 উৎপাদন স্তরে হয়। তাহলে আমরা গড় ব্যয়, প্রান্তিক ব্যয় সম্পর্কে জানলাম। এই জানার সাথে এইবার আমরা এদের মধ্যে একটা সম্পর্ক বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এবং একই সাথে আমরা এভিসিটাও ধরে নিচ্ছি, এদের মধ্যে রিলেশন, এই কার্ভটা কেমন হয়। ফার্স্ট দেখো, আমরা কার্ভ দিয়েই এদের রিলেশনটাকে বুঝিয়ে দিচ্ছি। আমি এই বরাবর এসি, এমসি আর এভিসি নেব। আমি ফার্স্ট হচ্ছে জানি এভিসি এইরকম হয়, আর এমসি অলওয়েজ মনে রাখবে যে এমসি ইউ আকৃতি শুধু না, অলওয়েজ এভিসি এবং এসি রেখার নিম্নতম বিন্দু দিয়ে যায়। এটা হচ্ছে আমার এসি। তাহলে এইবার এখানে একটা সম্পর্কটা বলার আগে একটা ইন্টারেস্টিং কথা বলি, যেটা তোমাদের খুব পরীক্ষায় আসে, যে এসি, এভিসি এবং এমসি এই তিনটে রেখায়, এসি, এভিসি এবং এমসি এই তিনটে রেখাই ইউ আকৃতির, এবং এই ইউ আকৃতি মানেই তার একটা সর্বনিম্ন বিন্দু থাকবে। কোন রেখার সর্বনিম্ন বিন্দু সর্বপ্রথম হয় আর কোনটার সবশেষে হয়? আমরা এমসি রেখার সর্বনিম্ন বিন্দুটা প্রথম হয়, অর্থাৎ এমসিটা প্রথমে হয়, তারপরে দেখো এইটা কোন এভিসি, তার মানে তারপরে সর্বনিম্ন হয় এভিসি রেখার সর্বনিম্ন বিন্দু, আর সব শেষে হয় এসি রেখা। তাহলে যদি প্রশ্নে আসে কোন এভিসি, এসি এবং এমসির মধ্যে কোন রেখার সর্বনিম্ন বিন্দু আগে আসে এবং কোন রেখার শেষে আসে, তাহলে আমরা বলবো প্রান্তিক ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু প্রথমে আসে এবং গড় ব্যয়ের সর্বনিম্ন বিন্দু শেষে আসে।
ঠিক আছে, পরিষ্কার। এইবার আমি আসছি গড় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কে। তাহলে সম্পর্কটা যদি আমি দেখি, তাহলে আমি এখান থেকে এবিসিটা সরিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, এখানটা নাহলে জটিলতার সৃষ্টি করবে। এখন দেখো এইখানে এসি রেখা আর একটু বাড়িয়ে দিই। দেখো যতক্ষণ এসি কমছে, এই যে মোটা করে দিলাম মানে এসি কমছে, ততক্ষণ কে উপরে আছে? এসি উপরে, এমসি নিচে। তাহলে একটা সম্পর্ক যখন এসি হ্রাস পেতে থাকে তখন এসি এমসির চেয়ে বড় হয়। when এসি ডিক্লাইন্স এসি বিকামস গ্রেটার দ্যান এমসি। দ্বিতীয় দেখো, যখন এসি সর্বনিম্ন, গড় ব্যয় সর্বনিম্ন, তখন এসি এমসিকে ছেদ করেছে। ছেদ করা মানে দুটো সমান। তার মানে when এসি বিকামস মিনিমাম, সর্বনিম্ন বা মিনিমাম, দেন এসি বিকামস ইকুয়ালস টু এমসি। এসি এবং এমসি পরস্পর সমান হয়। আর থার্ড আমরা বলতে পারি যে যখন এসি দেখো বাড়ছে, তখন এইবার দেখো এসি নিচে চলে গেছে, এমসি উপরে চলে গেছে। তাহলে when এসি স্টার্টস রাইজিং বা বাড়তে থাকে, তখন এসি এমসির চেয়ে কম হয়, এসি লেস দ্যান এমসি। সো দেয়ার আর থ্রি রিলেশন বিটুইন এসি অ্যান্ড এমসি। এসি এবং গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে 3 ধরনের সম্পর্ক দেখা যায়। আমাদের স্বল্পকালীন আলোচনার মূল অংশ শেষ। পরবর্তী ক্ষেত্রে আমরা দীর্ঘকালীন ব্যয় নিয়ে আলোচনা করব।